বাংলাদেশের ওই রেজাল্টটা প্র্যাকটিস ম্যাচের রেজাল্ট ফার্স্ট টেস্টে খুব বেশি এফেক্ট ফেলবে যদি না বাংলাদেশি প্লেয়ার আসলে ওইটা সাইকোলজিক্যালি একটা প্রেশার হিসেবে নিয়ে নেয়। নাহিদ রানা থার্ড হাইয়েস্ট উইকেট টেকার টেস্টে বাংলাদেশের জন্য, সুতরাং এমন একজন বোলারকে একাদশে রাখতে না পারাটা ইনজুরির কারণে সেটা ডেফিনেটলি একটা সেটব্যাক বাংলাদেশের জন্য। নাহিদ রানা নেই, তাহলে আমাদের একটু প্রশ্ন করতে হচ্ছে যে তার বিকল্পকে, যে ব্রেক থ্রু বোলার নাহিদ রানা, এবং দেখা যাবে যে স্ট্রাইক বোলার হিসেবে নতুন বলটা হাসান মাহমুদের হাতেই তুলে দেওয়া হবে। বাংলাদেশি ব্যাটারদের আরেকটু কেয়ারফুলি ব্যাটিং করতে হবে। তাদের স্কিল যতটুকু রয়েছে স্কিলের থেকেও মেন্টালি তাদেরকে অনেক বেশি ফাইট ব্যাক করতে হবে এই অস্ট্রেলিয়ার পেস অ্যাটাকটার এগেনস্টে। রোমান, 23 বছর পর অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। প্রথম টেস্টে ডারউইনে আগামীকাল সকালেই মাঠে নামবে শান্তরা। কি মনে হয় এই টেস্টটা বাংলাদেশ দলের জন্য কতটুকু সিগনিফিক্যান্ট? ডেফিনেটলি সিগনিফিক্যান্ট। মানে আপনি যেমনটা বললেন যে 23 বছর পর মানে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে পারাটা ক্রিকেটের বনেদি ফরম্যাটে বাংলাদেশের জন্য সর্ট অফ একটা অ্যাচিভমেন্টই বলা যেতে পারে। তাছাড়া আপনি মানে সিগনিফিক্যান্ট অন্য আরেকটা দিক থেকে বাংলাদেশ ওই 23 বছর আগে যে বাংলাদেশ ছিল সেখান থেকে কতটুকু উন্নতি করেছে সেটা দেখার আসলে এটাই একটা অন্যতম মাধ্যম হতে পারে। এক্স্যাক্টলি। কিন্তু প্রস্তুতি ম্যাচটা আমি যদি একটু ধরি, সেখানে বাংলাদেশের প্রস্তুতিটা একদমই বাজে হয়েছে। একদমই লোয়েস্ট একটা স্কোর করে তারা দ্বিতীয় ইনিংসে অল আউট হয়েছে, ইনিংস ব্যবধানে হেরেছে। প্রস্তুতি ম্যাচের ওই রেজাল্টটা কি মেইন ম্যাচে প্রথম টেস্টে কি এফেক্ট করবে কিনা বাংলাদেশকে? সাইকোলজিক্যালি এফেক্ট করলেও করতে পারে, তবে আমার যতটুকু মনে হয় তারা প্রত্যেকেই প্রফেশনাল এবং কন্ডিশনের যে ব্যাপারটা থাকে, কন্ডিশনের সাথে খাপ খাইয়ে নেওয়ার যে ব্যাপারটা থাকে সেটার জন্যই আসলে প্রস্তুতি ম্যাচ। এবং প্রস্তুতি ম্যাচে ক্রিকেটাররা বা ব্যাটাররা বলেন বা বোলাররা বলেন ততটুকু এফোর্ট হয়তো দিতে চান না, যেহেতু বাংলাদেশের পুরো স্কোয়াডটার ভিতরেই ইনজুরির কনসার্ন রয়েছে। ঠিক সেই কারণেই আসলে বাংলাদেশ হয়তো নিজেদের 100% বা 110% যেটা অস্ট্রেলিয়ার এগেনস্টে দেওয়া উচিত সেটা দেয়নি প্রস্তুতি ম্যাচে, এবং হয়তো কোনো মানে আউট অফ দ্য বক্স প্ল্যানে ব্যাটিং করার চেষ্টা করেছে, কন্ডিশনটা কেমন সেটা বোঝার চেষ্টা করেছে, সে কারণে হয়তো উইকেটগুলো থ্রো করেছে বা আউট হয়ে গেছে। মানে একটু সবাই নিজের মন মতো বাজিয়ে খেলেছে যে কিভাবে খেললে কি রেজাল্ট পাওয়া যায়। এক্স্যাক্টলি তেমনটাই আসলে মানে কন্ডিশনের সাথে যতটুকু সম্ভব খাপ খাইয়ে নেওয়ার যে ব্যাপারটা থাকে সেটাই আসলে চেষ্টা করেছে। আমার মনে হয় না যে বাংলাদেশের ওই রেজাল্টটা প্র্যাকটিস ম্যাচের রেজাল্ট ফার্স্ট টেস্টে খুব বেশি এফেক্ট ফেলবে যদি না বাংলাদেশি প্লেয়ার আসলে ওইটা সাইকোলজিক্যালি একটা প্রেশার হিসেবে নিয়ে নেয়। নাহিদ রানা, তাকে নিয়ে বেশ কথা হচ্ছিল এই তাই তিনি ইনজুরিতে পড়ার আগে যে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটাতে নাহিদ রানাই হবে বাংলাদেশের ট্রাম্প কার্ড। কন্ডিশন, পিচ, তার নিজের ফিজিক্যাল অ্যাবিলিটি, বোলিং অ্যাবিলিটি সবকিছু মিলিয়ে অস্ট্রেলিয়ার জন্য ভয়ের মূল কারণটা থাকার কথা ছিল নাহিদ রানা, কিন্তু সেখানে নাহিদ রানাটাই মিসিং। নাহিদ রানাকে বাংলাদেশ কতটুকু মিস করবে এই টেস্টে? নাহিদ রানাকে আসলে বাংলাদেশ অনেকটাই মিস করবে। নাহিদ রানার সুবর্ণ সুযোগ ছিল, তিনি কি এবং তিনি কত বড় প্রসপেক্ট বাংলাদেশ ক্রিকেটের পার্সপেক্টিভে বা ওয়ার্ল্ড ক্রিকেটের পার্সপেক্টিভে সেটা প্রমাণ করার একটা উৎকৃষ্ট মঞ্চ হতে পারতো এই টেস্টটা। বাট বাংলাদেশ ডেফিনেটলি নাহিদ রানা সার্ভিস মিস করবে। 2024 সালের পর থেকে ওভারসিজে নাহিদ রানা থার্ড হাইয়েস্ট উইকেট টেকার টেস্টে বাংলাদেশের জন্য, সুতরাং এমন একজন বোলারকে একাদশে রাখতে না পারাটা ইনজুরির কারণে সেটা ডেফিনেটলি একটা সেটব্যাক বাংলাদেশের জন্য। আরেকটা যেই পয়েন্ট আসলে উল্লেখ করা প্রয়োজন, নাহিদ রানা কিন্তু মানে অ্যাটাকিং বোলার না, বা মানে আমি যেটা বুঝাতে চাচ্ছি আসলে তিনি প্ল্যানিংয়ের শুরুতে থাকেন না, তাকে আনা হয় ব্রেক থ্রুর জন্য। ওই ব্রেক থ্রুর জায়গায় বাংলাদেশ অনেক বেশি সাফার করবে। অস্ট্রেলিয়ার মানে পূর্ণ শক্তির একটা একাদশ ইতিমধ্যেই তারা ঘোষণা করে ফেলেছে, এবং যেই ধরনের ব্যাটাররা রয়েছেন তারা লং ইনিংস খেলতে পটু। এমন একটা সময় যখন তারা থিতু হয়ে গেছেন সেই সময় নাহিদ রানার প্রয়োজন পড়তো বাংলাদেশের, সেই প্রয়োজনীয়তা আদৌ থেকেও মেটাতে পারবেন কিনা সেটা একটা শঙ্কার জায়গা। এই যে কথাটা বলছিলেন যে নাহিদ রানার প্রয়োজনীয়তা কি আদৌ কেউ মেটাতে পারবেন কিনা, সেক্ষেত্রে বাংলাদেশের অপশনগুলো কি রয়েছে আমরা যদি একটু দেখি যে বাংলাদেশ 3 সীমার নিয়ে খেলবে নাকি 4 সীমার নিয়ে খেলবে। নাহিদ রানা থাকলে হয়তো এই প্রশ্নের উত্তরটা একদম সহজ হতো, যেহেতু নাহিদ রানা নেই তাহলে আমাদের একটু প্রশ্ন করতে হচ্ছে যে তার বিকল্পকে। আমরা হাসান মাহমুদকে দেখেছি যে তিনি কাউন্টি ক্রিকেট খেলেছেন, এই কন্ডিশনে তিনি নাহিদ রানার পারফেক্ট রিপ্লেসমেন্ট হবেন বলে অনেকে ধারণা করছেন। আপনার কাছে কি মনে হয় নাহিদ রানার বিকল্প কারা হতে পারে? এই না দেখেন, আপনার এই কথাটার সাথে একটু ডিফার করি যে হাসান মাহমুদ নাহিদ রানার মানে বিকল্প হতে পারবেন কিনা। সত্যি কথা বলতে বাংলাদেশের এই যে বর্তমান যে স্কোয়াডটা নিয়ে তারা অস্ট্রেলিয়ায় অবস্থান করছে সেই স্কোয়াডের মধ্যে হাসান মাহমুদ বাংলাদেশের স্ট্রাইক বোলার, তাকেই আসলে মূল দায়িত্বটা নিতে হবে। ওই যেমনটা মানে নাহিদ রানার ক্ষেত্রে বলছিলাম যে 2024 সালের পর ওভারসিজে বাংলাদেশের থার্ড হাইয়েস্ট
উইকেট টেকার নাহিদ রানা, কিন্তু হাসান মাহমুদ ফার্স্ট। সো হাসান মাহমুদের উপর গুরুদায়িত্ব থাকছে। এবং যে কেন্টের কথা বললেন যে কেন্টের হয়ে তিনি কাউন্টি ক্রিকেটে খেলেছেন এবং মানে অভিষেক ম্যাচের সেকেন্ড ইনিংসে তিনি 6টা উইকেট একদম। নিয়েছেন। দুটো ম্যাচে আমি যদি ভুল না করে থাকি তিনি হয়তো 14টা উইকেট নিয়েছেন। এবং ওই 14টা উইকেট তাকে খুব বেশি হেল্প করবে, যেহেতু তিনি প্র্যাকটিস ম্যাচের পরেও বলেছেন যে ইংল্যান্ডের কন্ডিশন এবং অস্ট্রেলিয়ার কন্ডিশন কাইন্ড অফ সিমিলার। সো তার ওই অভিজ্ঞতাটা যেহেতু রয়েছে এবং তিনি বলে মুভমেন্ট আদায় করতে পারেন, সেটা বাংলাদেশের জন্য ডেফিনেটলি একটা প্লাস পয়েন্ট। বাট তিনি নাহিদ রানার রিপ্লেসমেন্ট হতে পারবেন না, যেমনটা আমি বলছিলাম যে ব্রেক থ্রু বোলার নাহিদ রানা, এবং দেখা যাবে যে স্ট্রাইক বোলার হিসেবে নতুন বলটা হাসান মাহমুদের হাতেই তুলে দেওয়া হবে। রাইট, আজকে প্রি ম্যাচ কনফারেন্সে নাজমুল হোসেন শান্তকে জিজ্ঞেস করা হয়েছিল যে বাংলাদেশ কি 3 সীমার নিয়ে খেলবে নাকি 4 সীমার নিয়ে খেলবে। আমি যদি সেম প্রশ্নটা আপনাকেই জিজ্ঞেস করি, আগে আমি নাজমুলের উত্তরটা একটু যদি বলি যে নাজমুল শান্ত তিনি কিন্তু বলেছিলেন যে কন্ডিশন অনুযায়ী আমরা আগামীকাল ডিসাইড করবো আমরা অ্যাকচুয়ালি কোন প্ল্যানিংয়ে নামবো, কোন প্ল্যানিং নিয়ে নামবো, 3 সীমার নাকি 4 সীমার নিয়ে। বাংলাদেশের হাতে কি 4 সীমার খেলানোর মতো এখনো পারফেক্ট অপশন আছে কিনা এই দলে? তাসকিন আর হাসানকে যদি আমি স্টার্ট করাই, এরপর রয়েছে আমাদের হাতে 3 জন সীমার, মেইনলি খালেদ, এবাদত এবং মুশফিক। কি মনে হয় ওই 3 জনের 2 জনকে কি খেলাবে নাকি একজনকে সুযোগ দেওয়া হতে পারে? আমার যতটুকু মনে হয় যে বাংলাদেশ 3 জন পেসার নিয়েই খেলবেন, এবং থার্ড পেসারটা খালেদ কিংবা এবাদত যে কেউ হতে পারে। খালেদেরও রিসেন্ট পাস্টে ফর্ম ততটা ভালো না এবং তিনি খেলার খুব একটা সুযোগও পাননি নাহিদ রানার কারণেই বেসিক্যালি। এবং এবাদত যেই ইনজুরির কথাটা মানে দীর্ঘদিন ধরেই তার সাথে চলে আসছে, সেই ইনজুরি থেকে ওভারকাম করে সেই এবাদতের প্লেয়ারটা আমরা দেখিনি। ডোমেস্টিকে হোক বা মানে ইন্টারন্যাশনালে হোক, আমরা কোথাও আসলে সেই এবাদতকে, মাউন্ট মঙ্গানুয়ের যে এবাদতের প্রেইজ করি আমরা, সেই এবাদতকে আমরা কিন্তু এখনো পর্যন্ত দেখতে পারিনি। তবে আমার যতটুকু মনে হয় যে থার্ড সিমার হিসেবে যেই থাকুক না কেন, বাংলাদেশ যদি একটা এক্সট্রা সিমারের অপশন বাড়াতে চায় সেক্ষেত্রে, এবং একটা এক্সট্রা ব্যাটারও যদি বাড়াতে চায় সেক্ষেত্রে হয়তো সৌম্য সরকারের ইনক্লুশনটা হতে পারে। সেটা একটা দারুণ কথা বলেছেন, ডিফারেন্ট একটা আইডিয়া হলেও হতে পারে। তবে আমার যতটুকু ধারণা বা যতটুকু মনে হয় যে বাংলাদেশ অত হয়তো এক্সট্রা অর্ডিনারি কিছু করতে চাইবে না, সিম্পল রাখতে চাইবে প্ল্যানগুলো, এবং 3 জন সিমার এবং 2 জন স্পিনার রাখবেন, এবং থার্ড সিমারটা মেবি খালেদ আহমেদ হতে পারে। তো যেটা বলছিলেন যে বাংলাদেশ একটু দেখে, মানে কোনো রিস্ক না নিয়ে দেখে শুনেই খেলবে, দেখে শুনে খেলাটাও স্বাভাবিক, কারণ অস্ট্রেলিয়া তাদের একদম সেরা একাদশটাই ঘোষণা করেছে। এর থেকে বেটার একাদশ অস্ট্রেলিয়ার টেস্টের এই মুহূর্তে নেই। এবং বোলিং লাইন আপটা আপনি যদি স্পেশালি দেখেন, হ্যাজেলউড, স্টার্ক, কামিন্স, সিমারদের সাথে বাংলাদেশের সিমারদের একটু ডিফারেন্সটা আপনি যদি দেখেন, খুব বেশি ডিফারেন্স তো আর না। নাহিদ রানা থাকলে হয়তো একদম সমানে সমান একটা টক্করই হতো বলা যেত। এক্সপিরিয়েন্সের দিক থেকে ডেফিনেটলি অস্ট্রেলিয়া বেটার, বেটার। কিন্তু এই অস্ট্রেলিয়ার বোলিং লাইনআপের বিপক্ষে বাংলাদেশের টপ অর্ডাররা কেমন করবে বলে মনে হয়? কারণ আমরা লাস্ট কয়েকটি টেস্টে দেখেছি যে বাংলাদেশের টপ অর্ডাররা তেমন ধারাবাহিকভাবে রান পাচ্ছিলেন না। এই টেস্টে কি তারা তাদের ওই চিরচেনা ফর্মেই থাকবেন, নাকি কি মনে হয় একটু ডিফারেন্ট কিছু করে তারা তাদের ফর্মটা বের করে নিয়ে আসবেন? এটা বলাটা মুশকিল। তবে যেটা বাংলাদেশের জন্য স্ট্রাগলের ব্যাপার হতে পারে, বাংলাদেশের টপ অর্ডারে 4 জনই আসলে লেফট হ্যান্ডেড ব্যাটার। টেস্টে যেটা ঘটে থাকে সাধারণত, একজন বোলার ব্যাটারকে ট্র্যাপে ফেলেন, অনেকক্ষণ ধরে প্ল্যান করে বোলিং করেন, তারপরে গিয়ে উইকেটটা তুলে নেওয়ার চেষ্টা করেন। সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার ডেফিনেটলি স্টার্ক, হ্যাজেলউড, এদের জন্য কাজটা খানিকটা ইজিয়ার হয়ে গেল। বাংলাদেশের যেহেতু টপ অর্ডারে 4 জন, 1 থেকে 4 জনই লেফট হ্যান্ডেড ব্যাটার, একই চ্যানেল ধরে তারা চাইলে অনেকক্ষণ ধরে বোলিংটা করে যেতে পারবেন। সেই জায়গায় বাংলাদেশি যে টপ অর্ডারদের আপনি অফ ফর্মের কথা বলছিলেন বা ধারাবাহিকভাবে তারা রান পাচ্ছেন না, আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যাচ্ছেন, সেটা ওভারকাম করতে হলে বাংলাদেশি ব্যাটারদের আরেকটু কেয়ারফুলি ব্যাটিং করতে হবে। তাদের স্কিল যতটুকু রয়েছে, স্কিলের থেকেও মেন্টালি তাদেরকে অনেক বেশি ফাইট ব্যাক করতে হবে এই অস্ট্রেলিয়ার পেস অ্যাটাকটার এগেনস্টে। রাইট, অস্ট্রেলিয়ার পেস অ্যাটাকাররা বেশি ভালো বোলিং করে কিন্তু রাইট হ্যান্ডি ব্যাটারদের বিপক্ষেই। কারণ আমি যদি দেখি যে তারা প্রতি 19.55 রান দিয়ে একটি করে উইকেট দিয়েছেন রাইট হ্যান্ডি ব্যাটারদের ক্ষেত্রে, এবং লেফটিদের ক্ষেত্রে তিনি অস্ট্রেলিয়ার পেসাররা 24.08 রান গড়ে একটি উইকেট নিয়েছেন। লেফটিদের কাছ থেকে একটু বেশি মনে হয় ভুগছে, মানে অস্ট্রেলিয়া সিমার একটু ভোগে। সেক্ষেত্রে লিটন দাস কি ট্রাম্প কার্ড হলেও হতে পারেন কিনা, কারণ ইনজুরি কাটিয়ে তিনি দলে ফিরেছেন। এবং আজকের প্রি ম্যাচ কনফারেন্সে শান্ত বলছিলেন যে লিটন পুরোপুরি ফিট খেলার জন্য এটা বাংলাদেশকে কতটুকু অ্যাডভান্টেজ দেবে? লিটন দাস একটা মানে এক্স ফ্যাক্টর টাইপ। আপনি যখন বাংলাদেশের ব্যাটিংটা চিন্তা করবেন যে টপ টু মানে 5 নম্বর পর্যন্ত মুশফিকুর রহিম, তারা ধরেন একই ধাঁচে ইনিংস বিল্ড আপ করার একটা চেষ্টা করেন, এবং লিটন দাস যখন 6 নম্বরে ব্যাটিং করতে নামেন তিনি যেটা চেষ্টা করেন যে কাউন্টার অ্যাটাক চেষ্টা করেন, এবং কাউন্টার অ্যাটাক করে
বোলারকে একটু ভরকে দেওয়া, দ্রুত কিছু রান তুলে নেওয়া, যাতে করে একটা স্কোরবোর্ড প্রেশার দিন শেষে হোক বা ইনিংস শেষে হোক, একটা স্কোরবোর্ডের প্রেশার যেন অপোনেন্টের ঘাড়ে তুলে দেওয়া যায়, সেই চেষ্টাটা লিটন দাস করেন। ডেফিনেটলি তার ইনক্লুশনটা, তার ব্যাক করাটা বাংলাদেশের জন্য অনেক বড় প্লাস পয়েন্ট। এবং তিনি যদি ওই যে মানে একটা লম্বা সময় পর্যন্ত লেফট হ্যান্ডেড ব্যাটারদের যেই চ্যানেল ধরে বোলিংটা করে যাবে অস্ট্রেলিয়ান বোলাররা, আমি আশা করি লম্বা সময় ধরেই তাদেরকে ওই কাজটা করতে হবে। তারপরে যখন লিটন দাস আসবেন এবং কাউন্টার অ্যাটাক শুরু করবেন, তখন আসলে অস্ট্রেলিয়ার পেস ইউনিটকে একটু ডিফারেন্টলি প্ল্যান করতে হবে। রাইট, দু দলের পেস অ্যাটাক নিয়ে কথা বলতে বলতে একটি ব্যাপার হয়তো মানুষ সবাই ভুলেই যাচ্ছে। আমি একটু আউট অফ দ্য বক্সই কোয়েশ্চেন করি আপনাকে, এটা কি স্পিনারদের ম্যাচও হলেও হতে পারে কিনা? দুই দলেও কিন্তু ভালো ভালো স্পিনার রয়েছেন। ডেফিনেটলি আমরা আসলে সবাই পেসার নিয়ে কথা বলছে, অস্ট্রেলিয়ান কন্ডিশন বলেই আসলে সবাই পেসারদের নিয়ে কথাটা Right. বলে অধিকাংশ সময়। বাট নাথান লায়ন যিনি রয়েছেন, তিনি কিন্তু দুর্ধর্ষ স্পিনার, এবং বাংলাদেশের ক্ষেত্রে এই দুর্বলতা নিয়ে খুব একটা সচরাচর কথা বলা হয় না যে বাংলাদেশ কোয়ালিটি স্পিন সেই অর্থে খেলতে পারে না। নাথান লায়ন কিন্তু দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ার টেস্ট একাদশের একজন অবিচ্ছেদ্য অংশ, এবং তিনি পারফর্ম করে তার ওই জায়গাটা কনফার্ম করেছেন। সুতরাং অস্ট্রেলিয়ার পেস বান্ধব কন্ডিশনে একজন স্পিনার যখন শাইন করেন, ডেফিনেটলি তিনি স্পেশাল, এবং এমন স্পেশাল একজন স্পিনারের এগেনস্টে বাংলাদেশি ব্যাটারদেরকে একটু এক্সট্রা সতর্ক ডেফিনেটলি থাকতে হবে। লেটস সি অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ শুরুটা কেমন করে, সেই পর্যন্ত আমরা সবাই অপেক্ষা থাকি এবং হোপফুলি একটা ভালো স্টাডি করবে বাংলাদেশ। ডেফিনেটলি আমিও আশা করি অন্তত 2003 সালে বাংলাদেশ যতটা ধরাশায়ী হয়েছিল ইজিলি, তেমনটা না ঘটুক, অন্তত পক্ষে বাংলাদেশ লড়াইটা করুক। থ্যাংক ইউ রুমান আমাদের সঙ্গে থাকার জন্য।